নমস্কার বাঙালি। আমারও আপনার কিছু সত্য ও ভৌতিক ঘটনা দিয়ে সাজানো আজের বিশেষ নিবেদন প্রেত জনি। আজকে যে ঘটনাটা তোমাদেরকে বলতে চলেছি, ঘটনাটা একটি ভৌতিক গাছকে ঘিরে। এই গাছটির মধ্যে একটা সময় প্রায় প্রত্যেক বছর একটি করে মৃতদেহ ঝুলতে দেখা যেত। বুঝতেই পারছো আজকের ঘটনাটা দারুণ এক্সাইটিং একটি ঘটনা হতে চলেছে। তাই শুরু করছি আজকের 117 নম্বর এপিসোড। কিন্তু তার আগে যারা যারা এপিসোডটাকে এখনও অবধি লাইক করোনি, অবশ্যই একটি লাইক করে দিও এবং সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না, এবং কমেন্ট করে জানাতে কেউ ভুলো না আজকের এপিসোডটা তোমাদের কেমন লাগছে। আর তোমরা আমাদেরকে ঘটনা পাঠাতে পারো। কীভাবে পাঠাবেন? আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া ইমেল আইডি অথবা ফেসবুক আইডিতে তোমরা তোমাদের ঘটনা লিখে অথবা রেকর্ডিং করে আমাদেরকে ঘটনা পাঠাতে পারো। আমাদের ইমেল অ্যাড্রেস redjoni49@gmail.com। ঘটনা পাঠাই আমি রাজ এবং গ্রাফিক্সে রোহান। শুরু করছি 117 নম্বর এপিসোড। ঘটনা পাঠিয়েছে কাকুলি দেবনাথ। আমার মামার বাড়ি ছিল গলতার প্রত্যন্ত এক গ্রাম এলাকায়। গলতা যারা যারা চেনো না তাদের জন্য বলি, আরামবাগ, মায়াপুর, বসন্তপুর এদিকেই পড়ে গলতা। আমি ছোটবেলায় তখন মামার বাড়িতেই থাকতাম। আমার বাবা মারা যাওয়ার পর আমার মামা আমার সম্পূর্ণ দায়িত্ব নিয়ে নেয় এবং প্রায় 9 বছর বয়সেই আমাকে আমার মা দিয়ে যান মামার বাড়িতে। মামার বাড়িতে আসার পর জানতে পারলাম এখানকার মানুষ নাকি রাতের বেলা বাড়ি থেকে বের হয় না। আর না বের হওয়ারও একটি কারণ রয়েছে। মামাদের বাড়ি ঠিক এমন জায়গাতেই ছিল যে মামাদের বাড়ি থেকে 5 মিনিট দূরেই ছিল ঘন বন জঙ্গল। আর অন্ধকার নামলেই নানান প্রকার ভয়ঙ্কর জীবজন্তুর ডাক ও শিয়ালের ডাক শোনা যেত। আর ওই গ্রামে শিয়ালের ভয়ও ছিল প্রচণ্ড। ওই গ্রাম থেকেই নাকি একবার একটি শিয়াল 3 মাসের বাচ্চাকে ঘর থেকে টেনে নিয়ে গিয়েছিল এবং পরের দিন সেই বাচ্চাটার ছিন্ন ভিন্ন অবস্থায় দেহ পাওয়া গিয়েছিল জঙ্গলের মধ্যে থেকে। এমন অনেক ঘটনা আছে সেইখানে। তাই ওই গ্রামের লোকেরা রাতের পর রাস্তাঘাটে তেমন একটা বের হতো না। এই সমস্ত কিছু আমার মামা আমাকে প্রথম দিনে জানিয়ে দেয় যে রাতের বেলা যদি কোথাও আমাকে বেরোতে হয় তবে আমি যেন বাড়ির কোনো বড়কে ডেকে সঙ্গে নিয়ে যাই। এইভাবেই কাটে বেশ কদিন। তারই মধ্যে গ্রামের বেশ কিছু বাচ্চার সঙ্গে আমার বন্ধুত্বও হয়। তাদের কাছেই একদিন কৃষ্ণচূড়া গাছের কথা শুনতে পাই। খেলাধুলার সময় ওদের মধ্যে কতজন কথাবার্তা বলছিল যে ওই কৃষ্ণচূড়া গাছের ওখানেই নাকি প্রচুর পেয়ারা গাছ আছে এবং ওই পেয়ারা নাকি ওরা পাড়তে যাবে। এই শুনে আমি ওদের সঙ্গে যাওয়ার জেদ ধরি। তবে আমি নেহাতি মেয়ে বলে আমাকে ওরা নিয়ে যেতে চায় না। উল্টে ওরা আমাকে নিয়ে ঠাট্টা করতে শুরু করে। তবে আমিও বেঁকে বসলাম। অনেক জোরজার করার পর ওরা আমাকে নিয়ে যেতে রাজি হয়। তবে আমাকে বলে যে ওইখানে নিয়ে গিয়ে যদি আমার কোনো ক্ষতি হয় তবে ওদের নাকি কোনো দায়িত্ব নেই। আমি প্রথমে বুঝতে পারিনি এই কথাটার মানে কি, তাই তেমন কোনো পাত্তা দিই না। আমরা ছিলাম মোট 6 জন, 4 জন ছেলে ও 2টো মেয়ে। যাবার সময় আমার সঙ্গে অন্য যে মেয়েটি ছিল তার নাম ছিল পদ্ম। ওই আমাকে কৃষ্ণচূড়া গাছের ব্যাপারে কিছু কথা বলেছিল। সেটা শুনে একটি 10 বছরের বাচ্চা ভয় পাবে এটাই স্বাভাবিক। পদ্ম আমাকে বলে যে ওই কৃষ্ণচূড়া গাছে প্রত্যেক বছর একটি করে মৃতদেহ নাকি ঝুলে থাকতে দেখা যায়। পদ্ম এটাও বলে যে এই গ্রাম অথবা পাশের গ্রামের মধ্যে যদি কেউ রাতের বেলা ওই গাছের আশেপাশে থাকে তবে তার স্বপ্নে ওই গাছ নাকি তাকে ডাকে এবং পরের দিন তার মৃতদেহ পাওয়া যায় ওই গাছের ডালে। তবে এটাও ঠিক, ওই গাছে অনেকে স্বইচ্ছায় আত্মহত্যাও করেছে। এই শুনে মারাত্মক ভয় পেয়ে যাই আমি। তবে পদ্ম বলে যে আমরা ওই গাছ থেকে কিছুটা দূরে থাকবো, এতে কোনো বিপদ হবে না। এই শুনে আমার কিছুটা ভয় দূর হলেও মনটা কেমন যেন খচখচ করছিল। হাঁটতে হাঁটতে জঙ্গলের মধ্যে দিয়ে কিছুক্ষণের মধ্যেই পৌঁছই সেই পেয়ারা বাগানে। বাগান বলা ভুল হবে, হাতে গোনা কয়েকটা গাছ আর কিছু বুনো পেয়ারা হয়ে রয়েছে তাতে। আর কিছু কিছু গাছে তো পেয়ারাগুলো এতটাই ছোট, পেরে খেলে আহামরি কিছু লাভ হবে না।
তবুও আমার সঙ্গে থাকা আমার বন্ধুগুলো ওই পেয়ারাগুলো পেরেই খেতে শুরু করে। আমাকেও 2-3টে দিয়েছিল, তবে ওই পেয়ারা আমরই তেমন কোনো স্বাদ পেলাম না আমি। বাকি পেয়ারাগুলো ওদেরকে আবার ফিরিয়ে দিলাম। আমার বন্ধুগুলো পেয়ারা খেতে খেতে বাড়ির দিকে হাঁটা দিয়েছে, সেই সময় মাথা ঘুরিয়ে আমি এদিক ওদিক দেখছিলাম। ঠিক তখনই আমার চোখে পড়ে একটা মস্ত পেয়ারা গাছের দিকে। ওই পেয়ারাগুলো বেশ বড়। মনে মনে ভাবলাম যে এই গাছটা হয়তো ওরা চেনে না, তাই পেয়ারাগুলো অমন রয়ে গেছে। থাক, এদেরকে আর বলবো না। ওরা বাড়ি চলে গেলে নিজে নিজে একা একা এসে পেয়ারাগুলো পেড়ে নিয়ে যাব। হাঁটতে হাঁটতে ওরা জঙ্গল থেকে বেরিয়ে গ্রামের পথ ধরেছে। ঠিক সেই সময় আমি ওদেরকে বললাম, এই যা, একদম ভুলে গেছি রে। শোন না, তোরা যা তোদের বাড়ির দিকে, আমি না পেয়ারাগুলো ভুলে এসেছি ওখানে, আমি নিয়ে আসছি। এই নিয়ে ওদের মধ্যে একজন বলে যে জঙ্গলে হয়তো একা একা যাওয়াটা আমার উচিত হবে না, অন্যদিকে আবার সন্দেহ নামছে। তাই ও বলে যে ওদের মধ্যে যেন আমি কাউকে নিয়ে যাই। এতে আমি মানা করলাম, বললাম যে না না, যেতে হবে না, এই তো ছুটে যাবো, ছুটে আসবো, কিচ্ছু হবে না আমার। এই শুনে ওরা গ্রামের রাস্তা ধরে হাঁটা দেয়, আর আমি ছুট দিই পেয়ারা গাছটার দিকে, যেখানে এমন বড় বড় পেয়ারা হয়েছিল। এদিকে সন্ধ্যেও প্রায় নেমে আসছিল। পাখির কিচমিচ শব্দ যেন ধীরে ধীরে নিস্তব্ধতায় পরিণত হচ্ছিল। ওদের সঙ্গেই ছিলাম বলে হয়তো এতক্ষণ এগুলো আমার চোখে পড়েনি। তবে একটু উঁকি মেরে আকাশের দিকে তাকালাম। সূর্য তখনও বেশ আকাশে রয়েছে। আমি ওখানে গিয়ে অনায়াসে বাড়ি ফিরতে পারবো। তো ততক্ষণে আশা করছি অন্ধকার নামবে না। তাড়াহুড়ো করে ছুটে ছুটে গিয়ে পৌঁছলাম পেয়ারা গাছটার সামনে। পেয়ারা গাছটার সামনে গিয়ে আমি যেন পাগলের মতন হয়ে যাই। কি বড় বড় পেয়ারা! আমি তো এটাই ভেবে পাচ্ছিলাম না যে এই পেয়ারা আমি নিয়ে যাব কিভাবে। তাড়াহুড়ো করে গাছটায় উঠলাম এবং কটা পেয়ারা পেড়ে আমার ফ্রকের পকেটে ঢুকিয়ে রাখলাম। একটা কামড় বসিয়ে আরো কয়েকটা পেয়ারা ছিঁড়তে যাব, সেই সময় লক্ষ্য করলাম ওই পেয়ারা গাছ থেকে প্রায় 8-9 পা দূরেই একটা ফুল গাছ। কি সুন্দর ফুল হয়ে আছে তাতে। গাছটার লাল ফুলে যেন গাছটাকে সাজিয়ে রেখেছে। সম্পূর্ণ জায়গাটায় যেন অমন লাল ফুলে ঢেকে রয়েছে। কি সুন্দর জায়গা! মনে মনে আফসোসও হলো যে আমার বন্ধুগুলোকে আনলে হয়তো ভালোই করতাম। গাছটা প্রায় 2তলা বাড়ির সমান বড়, আর গাছটায় ভর্তি হয়ে আছে লাল ফুল। কি অপরূপ সুন্দর লাগছে তার দিকে তাকালে। কিছুক্ষণ আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁ করে চারিদিকে দেখলাম। তখন অন্ধকার খানিক নেমে এসেছে। আমি গাছটার আশেপাশে একটু ঘুরে ঘুরে দেখছিলাম। ঠিক সেই সময় আমার চোখে পড়ে একটা ভয়ঙ্কর বিভীষিকা। আমি দেখলাম একজন মধ্যবয়সী লোক গলায় দড়ি দিয়ে ঝুলে আছে ওই গাছের ডান দিকের একটা মোটা ডালে, আর মৃতদেহটা শুকিয়ে প্রায় কাঠ হয়ে গেছে। ভয় আমি প্রচন্ড জোরে চিৎকার করে বাড়ির দিকে ছুটতে থাকি। বাড়িতে গিয়ে যতক্ষণে পৌঁছেছি ততক্ষণে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে। আমার এমন অবস্থা দেখে মামি আমায় জিজ্ঞাসা করে যে কি হয়েছে। আমি গাছের ব্যাপারে বাড়িতে কিছুই বললাম না। তবে পরের দিন আমার প্রচন্ড জ্বর আসে। ওই ঘটনার কথা আমার বাড়িতে কাউকে না জানালেও ওই দিন যারা যারা আমার সঙ্গে গিয়েছিল ওই জঙ্গলে, তাদের সমস্ত ঘটনাটা জানাই কিছুদিন পর। ওরা তখন আমাকে জানায় সেই দিন আমি যে গাছে এমন ভয়ঙ্কর কিছু দেখেছি, ওই গাছটাই ওই গ্রামের সব থেকে ভয়ঙ্কর কৃষ্ণচূড়া গাছ। আর আমার সাথে ঘটা এই ঘটনার 2 মাসের মধ্যেই আবারও ওই গাছে একজনকে গলায় দড়ি দিতে দেখা যায়। কেমন লাগলো আজকের ঘটনা? আশা করছি আজকের ঘটনা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলবে না, এবং কমেন্ট করে জানিও আজকের ঘটনাটা তোমাদের কেমন লাগলো। থ্যাংক ইউ সো মাচ আজকের ঘটনাটা পাঠানোর জন্য, বলিদি। আর সত্যি
জানি না এরকম কৃষ্ণচূড়া গাছ আমাদের এখানেও আছে আর কি। যাই হোক, আমি ছোটবেলা থেকে দেখেছি কৃষ্ণচূড়া গাছ। এই ঘটনাটা দারুণ ছিল। আর এরকম ঘটনা তোমাদের কাছেও থাকলে অবশ্যই কিন্তু পাঠাতে ভুলবে না। যদি এরকম কোনো ঘটনা তোমাদের সঙ্গেও ঘটে থাকে, অথবা যদি এরকম ঘটনা তুমি শুনে থাকো, তবে কিন্তু আমাদেরকে পাঠাতে অবশ্যই ভুলো না। আমাদের ইমেল অ্যাড্রেস rejoni49@gmail.com। আমি ফিরছি পরের শনিবার ঠিক রাত 11টায়। আজকের জন্য সকলকে শুভরাত্রি।